আসসালামু আলাইকুম। বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন নিবেদিত বন্ধু চুলা ইফতার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শবনম ফারিয়া। আমরা এই অনুষ্ঠানে দেখি বন্ধু চুলার মাধ্যমে বানানো খুব মজাদার সহজ সহজ সব ইফতারের রেসিপি, যার জন্য আমাদের রান্নাঘরে উপস্থিত থাকে একজন রন্ধনশিল্পী। ঠিক তেমনি আজকে আমাদের রান্নাঘরে আছে সোহাগী আপা। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আর তার পাশাপাশি আমাদের রান্নাঘরে উপস্থিত থাকে একজন প্রিয় মানুষ, যার সাথে আমরা আমাদের অনেক ইফতারের গল্প শুনি, অনেক গল্প করি, তার জীবন থেকে কিছু গল্প আমরা শুনি। এবং ঠিক সেভাবেই আজকে আমাদের রান্নাঘরে উপস্থিত আছে একজন লেজেন্ডারি অ্যাক্টর আমিরুল হক চৌধুরী। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে পেয়ে আমরা খুবই খুশি, আপনার সাথে অনেক গল্প করব, কিন্তু তার আগে একটু সোহাগী আপার কাছে যাব। সোহাগী আপা আজকে আমাদেরকে কি রান্না করে দিচ্ছেন? আচ্ছা, আজকে আমি আপু করে দেখাবো জিলাপি, ইনস্ট্যান্ট জিলাপি। জিলাপি তো অনেক ভার্সন চলে আসছে, শর্টকাট খুব অল্প কিছু উপকরণ দিয়ে তাড়াতাড়ি যেটা করা যায়, আমি সেই জিলাপিটাই করে দেখাবো। আপা কি কি উপকরণ লাগছে? আচ্ছা, জিলাপি বানাতে প্রথম ইনগ্রেডিয়েন্টস লাগবে হচ্ছে ময়দা। এখানে আমি পরিমাণগুলো বলে দিচ্ছি আমাদের দর্শকদের সুবিধার জন্য। এখানে 2 কাপ পরিমাণে ময়দা, এখানে কর্নফ্লাওয়ার 1/2 কাপ পরিমাণে, টক দই, আর হচ্ছে বেকিং সোডা, এটা আমি 1/2 চা চামচ পরিমাণে নিব, আর হচ্ছে ঘি, স্যাফরন। আর এখানে আপু আমি আমাদের জিলাপির জন্য যে চিনির শিরাটা সেটা রেশিও বলে দিচ্ছি, সেটা আমি আমাদের সময় স্বল্পতার জন্য আগেই তৈরি করে নিয়েছি। এখানে হচ্ছে 3 কাপ চিনিতে 3 কাপ পানি, আর হচ্ছে লেবুর রস আর স্যাফরন, এটা দিয়ে আমি ঘন করে জাল দিয়ে নিয়েছি। স্যাফরনটা কি দিয়েছেন কালারের জন্য? কালারের জন্য সুন্দর একটা অ্যারোমা আসবে। আর এটা হচ্ছে এখন ঠান্ডা আছে, আমি যখন জিলাপিটা করব চুলাই দিয়ে একটু গরম করে দেন জিলাপিটা এতে চুবিয়ে দেব। চমৎকার, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ চলেন। স্যার আপনি রান্না করতে পারেন? আমি রান্না করতে পারি না, তবে আমি সমাজদার। আচ্ছা, আমার বলতে পারি যে কোনটা কতটুকু ভালো হলো, লবণটা ঠিক হয়েছে কিনা, তারপরে কিছু ফিউশন করা যায় কিনা, এগুলো নিয়ে মোটামুটি, কিন্তু নিজে খুব একটা রান্না করতে। আচ্ছা আচ্ছা, তাহলে তো অনেক কিছুই জানেন। হ্যাঁ হ্যাঁ। স্যার ছোটবেলার ইফতার আর এখনকার যে ইফতার, এই দুটোর মধ্যে পার্থক্য কি? অনেক পার্থক্য। আচ্ছা, সমাজ পরিবর্তনের সাথে সাথে সব কিছুই তো পরিবর্তন হয়, তাই না? তো সেরকমভাবে আমাদের এই বাংলাদেশটা আমাদের ছেলেবেলাতে বেশিরভাগই শহর কম ছিল, নগর জীবনটাই কম ছিল, গ্রামের জীবনটা অনেক বেশি ছিল। তো সেই জায়গাটাতে এই যে জিলিপিটা, ধরো এখান থেকে শুরু করি, এই জিলিপিটা হতো কি, হাটে খুব গুড়ের জিলাপি হতো। আচ্ছা, হ্যাঁ, গুড়ের জিলাপি হতো, একটু মোটা সাইজের। হ্যাঁ, মানুষ মুড়ি দিয়ে খেতে খুব পছন্দ করত। এখন তো ধরো এই যে জিলিপির মধ্যে স্যাফরন দিচ্ছে, তাই না? এই সমস্ত অনেক কিছু চলে এসছে সমাজ পরিবর্তনের সাথে সাথে। স্যাফরনটা আগেও ছিল, এগুলো যেখানে বেশি চলে, যেরকম জিলিপিটা এসছে লখনৌ থেকে, তারপরে হায়দ্রাবাদ থেকে, এবং এটা সেন্ট্রালাইজ হয়েছে দিল্লিতে। এগুলো শুকনো মিষ্টি, বাংলার খুব শুকনো মিষ্টি ছিল না। আমাদের রসগোল্লা আমাদের, সাদা সন্দেশ আমাদের। তো সুতরাং জিলিপিটাও এখন কিন্তু আমাদের। বাতাসা, জিলিপি, গুড়ের বাতাসা, লাল বাতাসা। তো এই জিলিপিটা হচ্ছে মোটা মোটা জিলিপি, গ্রামের মানুষরা বেশ লুঙ্গি পরে, হ্যাঁ, ফতুয়া টাইপের পাঞ্জাবিটা খুব লম্বা হতো না তখন, বেশ দিয়ে এতগুলো মুড়িটা একটু বেশি নিত, নিয়ে গুড়ের জিলাপি দিয়ে মুড়ি খেত। বাহ, এরকম, এটা তো জিলাপির গল্প শুনলাম, এমন কোনো আইটেম আছে যে ছোটবেলায় ইফতারি এই আইটেমটা আমার খুব পছন্দ ছিল, আমার মা খুব ভালো বানাতো, এরকম কিছু? সেসব খুব, ধরো শ্রেণী বিভক্ত সমাজে যাদের বৃত্ত ছিল বেশি মোটামুটি তখনকার পার্সপেক্টিভে, তো তাদের ইফতারিটা একটু অন্যরকম হতো। সাধারণ মানুষের ইফতারিটা একটু ভিন্ন হতো। যেমন অনেক মুড়ি নিল, একটু ছোলা সিদ্ধ, হ্যাঁ, এখনকার মতো ছোলা এই সেই অত কিছু না, লবণ দিয়ে তেল দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছে সামান, তারপরে তোমার একটু মরিচ টরিচ ইয়ে করে দিল, এটা নিয়ে সব বড় বড় লোকমা করে এগুলো খেলো। ওই যে বললাম জিলিপি, খুব যে 5টা জিলিপি খেয়ে ফেলছে ওরকম সঙ্গতি না, ওই একটু ভেঙে একটা খাচ্ছে, 1.5টা খাচ্ছে, এরকম ভাগে 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 ভাগে, এটা সাধারণ ছিল। আর যারা নাকি খুব লিমিটেড বলতে হবে, যাদের অর্থকড়ি একটু বেশি ছিল বা সমাজে ওইভাবে প্রতিষ্ঠা ছিল, তারা হয়তো একটু ভিন্ন করতে পারতেন, একটু রিচ করতে পারতেন, এক কথায়। তো কিন্তু সেই শ্রেণীটা খুব কম ছিল, খুবই অল্প ছিল। এখন যেমন এই সমস্ত ঘরে ঘরে চলে গেছে বলতে গেলে, সেটি তখন এরকম ছিল না।
স্যার আমি যেটা মানে সবসময় দেখি যে স্বাভাবিকভাবে সবার বাবা মা বা পরিবার সমাজের থাকে একটা গতানুগতিক একটা পেশায় যাবে, ডাক্তারি পড়বে, ইঞ্জিনিয়ার পড়বে, এখন যেমন বিবিএ পড়বে, এরকম একটা ব্যাপার থাকে। এই পেশা নেয়া বা অভিনয়তে আসাটা কিভাবে? আমাদের সময় খুব কষ্ট করতে হয়েছে। কারণ কি আমরা তো ধর্মের দিয়ে, আমি তো মুসলমান, তাই না? তো মুসলিম সমাজে এটাকে খুব অ্যালাউ করা হতো না। তো আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে এখান থেকে বুঝে যাবা। ওই বাঁশিওয়ালাদের বাঁশি বাজাতে দেখে, ওরা তো খুব ভালো বাজাতে পারতো যারা বাঁশি বিক্রি করে, গান টান বাজাতো। তা আমি মনে করেছি আমি ফু দিলে আমিও বোধহয় বাজাতে পারবো। তো ওর কাছ থেকে বাঁশি কিনেছি, বোধহয় 2 আনা 2 আনা এরকম দিয়ে কিনে আমি আমার বাসায় নিয়ে এসে, আমার দাদি এসছেন আমাদের বাসায় বেড়াতে। আমার বাবা চাকরি করতেন, তো দাদি থাকতেন দেশেই, কিন্তু ওই সময় দাদি এসছেন। তা আমি বাঁশিতে ফু দিচ্ছি, এলোমেলো শব্দ বেরোচ্ছে, বাঁশিরই শব্দ। আমার দাদি বলছেন, খুব আদর করতেন, ডেকে বলছে, ভাই বাঁশিতে ফু দিতে হয় না, বাঁশিতে ফু দিলে 12 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। এরকম একটি সোসাইটিতে তখন আমাদেরকে ফেস করতে হয়েছে। আচ্ছা, যদি তখনকার একটু শিক্ষিত পরিবার, মোটামুটি শিক্ষিত তখনকার, তো তারা বলে তাদের ছেলেরা কি হবে, ব্যারিস্টার হবে। ডাক্তার ইঞ্জিনিয়ার কিন্তু এত পছন্দ করতো না। আচ্ছা, হলে ভালো, হয়ে গেলে কিন্তু হতে হবে ব্যারিস্টার। বুঝতে পারছো? এটা ছিল, হতে হবে ম্যাজিস্ট্রেট। আচ্ছা, কিন্তু আচ্ছা, আর বুড়ারা কি, আমার দাদি উনি খুব কম কথা বলতেন, ইঞ্জিনিয়ার ও তো মিস্ত্রি। ও আচ্ছা, ঠিকঠাক করে। হ্যাঁ, আর ডাক্তার না না, ও তো হচ্ছে ওই মুচি বা এরকম ডোম টোম এরকম মানে এটা হচ্ছেন ওনাদের কারণ। তাহলে কি হবে, হচ্ছে ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। আচ্ছা, তখন কিন্তু ডিসি একটা বিরাট ব্যাপার ছিল, মানে একটা উদাহরণ ছিল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এখন তো এটা মানে আমরা বুঝতে পারছি যে একটা ডিসি র্যাঙ্কের, তারপর জয়েন্ট সেক্রেটারি, তারপর অ্যাডিশনাল সেক্রেটারি, ওই সমস্ত তো না, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। 18টা ডিস্ট্রিক্টে 18টা ডিসি, পরে এটা ডিসি হলো ডিপটি কমিশনার, পরে আগে ছিল ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তো সুতরাং তো শিক্ষিত, মোটামুটি শিক্ষিতদের মধ্যে এটা ছিল। আর সাধারণ মানুষরা এটা নিয়ে তাদের জীবন জীবিকার স্ট্রাগলটা খুব কঠিন ছিল। তো এখনকার থেকে অনেক কঠিন ছিল জীবনযাপন, অনেক কঠিন জীবনযাপন ছিল। সোহাগ আপা, আপনার কি অবস্থা? আপা, আমার হচ্ছে জিলাপির ব্যাটারটা রেডি। আর হচ্ছে এটাতে আমি জিলাপির ব্যাটারটা নিয়ে নিব। এখানে ঘি আর তেল গরম হতে দিয়েছি। এটা আমি 5 মিনিট রেস্টে রেখেছিলাম। এখন আমি এতটা লিকুইড হয় না? আমি ভাবতাম একটু ঘন হয়। না, এই যে এরকম হবে থিকনেসটা। এটা আরেকটু যখন সময় নেবে আরেকটু ঠিক হবে। আচ্ছা, আমরা দেখছিলাম আপার জিলাপি বানানোর সবকিছু, ডোটা এটার মধ্যে নিয়ে নিয়েছে। এখন আমি তেলে দিয়ে দিব। আচ্ছা স্যার, অভিনয়টা তাহলে শুরু কিভাবে? শুরুটা হচ্ছে স্কুলে। এটা আমার শুরুটা স্কুলে বলতে হবে। আমি তখন ক্লাস 3-তে পড়ি, তো স্কাউট করতাম। তো স্কাউটে আমাদের যে বয়স ছিল তখন, সেই বয়সে স্কাউটে কাবস বলে জুনিয়র সেকশন ছিল। আমরা স্কাউট ছিলাম, কিন্তু আমাদেরকে বলা হতো কাবস। স্কাউটের ক্যাম্প হবে এবার, তো আমরা ক্যাম্পে যাচ্ছি। এটা যাচ্ছি নর্থ বেঙ্গলের জামালপুর জায়গা, জামালপুর থেকে পাহাড়পুরে যেতে হয়। আচ্ছা, পাহাড়পুর হচ্ছে বৌদ্ধ সভ্যতার একটি অন্যতম উজ্জ্বল নিদর্শন, যেটা পৃথিবীতে স্বীকৃত একটি জায়গা। তো সেখানে হবে ক্যাম্প। আমরা যাচ্ছি মার্চ করে, ট্রেন থেকে নামলাম, তখন ট্রেন বাহন, তারপর রাস্তা দিয়ে, তখন রাস্তাগুলো খুব ভালো না, মাটি এবং কিছুটা হয়তো ইট বিছিয়েছিল, ভেঙে চলে। ক্লাস 3 মানে তখন আপনার 8-9 বছর বয়স? আমার বাবা একবারই ভর্তি করেছিলেন ক্লাস 3-তে, 7 বছর অতিক্রম করে 8 বছর। 8 বছর, ঠিক আছে। এবার স্কাউটে ওখানে ক্যাম্প পড়লো আমাদের। ক্যাম্প পড়াতে আমাদের রাত্রে ক্যাম্প ফায়ার হয়। তো ক্যাম্প ফায়ার অনুষ্ঠানে আমাদের স্কাউট টিচার বললেন যে তোমাকে একটা অভিনয় করতে হবে। এখন আমি তো কোনোদিন করি না, আর আমি ভয় পেয়ে গেছি। তো সবাই ক্যাম্প ফায়ারে গোল করে দাঁড়িয়ে থাকে, চারিদিক থেকে ভিড় করে, আর মাঝখানে ফায়ার হয়, ক্যাম্প ফায়ার যেটা আর কি, খড়ি জ্বালিয়ে দেয়। আর ওখানে তো আমাকে বললো যে তুমি যেতে যেতে একটা খুব ক্লিষ্ট শিশু, মানে খুব কষ্ট পাচ্ছে রাস্তায়, অসুস্থ, তাকে তুলে তখন এরকম করে নিয়ে একটা গান গাইতে হবে, 2 লাইনের একটা গান। আমি তো আমার পা এরকম করে কাঁপছে, আমি আর কি অবস্থা, আমি তো জীবনে কোনোদিন করিনি, করছি। তারপরে ওটা তো করলাম, করার পরে চারদিকে যেভাবে হয় সব অনুষ্ঠানের পরেই তালি বাজে, আমারটাও বাজে।
তো পরে স্যার বললেন না ভালো হয়েছে, যাই হোক ভালো মন্দ তো বোঝার মতন অবস্থাও না। এই শুরু হলো। ঢাকায় এসে তো তোমার মঞ্চ কাজ করতাম আমরা। আপনি কোন থিয়েটারের সাথে কাজ আমি করতেন? তো আমি প্রথমে ছিলাম বহুবচনে, আচ্ছা। তারপরে আমরা নিজেরা একটা আমি করিনি, আমি ফাউন্ডার ছিলাম, সেটা হচ্ছে কথক। আচ্ছা, কথক। তো হ্যাঁ, কথকে আমি কিছু নাটকের সেমিনার করেছি। আর তোমার সিনজের দি প্লেবয় অফ দি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এটা করেছি মঞ্চস্থ। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক বলে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ গল্প, এই গল্পটির নাট্যরূপ আমি দিয়েছি এবং এটি মঞ্চস্থ করেছি। এই কাজগুলো করেছি তখন। তারপরে আস্তে আস্তে এই আমরা মঞ্চ থেকে টেলিভিশনে কিছু চলচ্চিত্র সামান্য কিছু কাজ করেছি। আবার চলচ্চিত্র হঠাৎ করে বিদেশেও সুযোগ পেয়ে গেলাম চলচ্চিত্র যাওয়া। এই সব হয়, যা হয় তাই। স্যার, এই যে মঞ্চ থেকে টিভিতে আসা, আমি বলবো যে চলচ্চিত্র আর টিভির মধ্যে মিল আছে, কিন্তু মঞ্চটা তো একদমই আলাদা জায়গা, টিভিটা আলাদা। তো টিভিতে প্রথম অভিনয় কিভাবে এবং কোনটা দিয়ে? টিভিতে এটা খুব একটা কোইন্সিডেন্স বলতে হবে। সেটা হচ্ছে যে আমি মঞ্চেই নাটক করছিলাম, পশ্চিমের সিঁড়ি। মামুনুর রশিদ সাহেব হচ্ছেন তখন, একদম স্বাধীন হয়েছে, কেবল স্বাধীন হয়েছে। তো পশ্চিমের সিঁড়ি, আমি ইয়াহিয়া খান। আচ্ছা। তো ইয়াহিয়া খান তোমার চরিত্রে করছি। আর আলো করছিলেন তখন, মঞ্চে যে আলো দেওয়া হয়, আলোটা করছিলেন মুস্তফা মনোয়ার সাহেব, বিখ্যাত শ্রদ্ধেয়, না বললে অন্যায় হবে, আমি তো মনে করি এই শ্রদ্ধেয় মুস্তফা মনোয়ার সাহেব আলো করছিলেন। আচ্ছা। তো সেখানে আমার অভিনয় দেখে তখন যত নামকরা প্রডিউসার সবাই দর্শক হিসেবে এসছেন। তারা নাটক দেখার পরই বললো যে আপনি টেলিভিশনে এসেন। তা আমার আবার অত আমি করতে পারিনি। তারপরে আমার বন্ধু বান্ধবরা সবাই, তারাও দুই একজন টেলিভিশনে চাকরি করতো, বলতো যে টেলিভিশন দেখেছে, যাও। তো গেলাম, পরে একটা নাটকের রিহার্সাল শুরু হলো। এটার মূল ছিল ইংরেজি একটা নাটক, সেটা হচ্ছে আঙ্কেল টমস কেবিন। আচ্ছা। কিন্তু এটা বাংলায় রূপান্তর, ঠিক আছে? তো বাংলায় ওটা আমি করলাম। তো সেটাই ছিল আমার টেলিভিশনের প্রথম 72 সালে। 72 সালে? 72 সালে। ও বাবা, তো একদম শুরুর। আর স্যার, তো অনেকগুলো চলচ্চিত্র করেছেন টিভির পাশাপাশি। মোটামুটি, অত বেশি করি না। তো সবচেয়ে পছন্দের চলচ্চিত্র? আমার কাছে তো অ্যাজ এ অ্যাক্টর আমি মনে করি যে চলচ্চিত্র তো অনেক বড় একটা জায়গা, অনেক বড় মাধ্যম, এবং এত বড় মাধ্যম যে চলচ্চিত্র সংজ্ঞায়িত হবে এভাবে সংজ্ঞা করেছেন মহামানব, মানে চলচ্চিত্রের মহামানবরা, যে সমস্ত শিল্পের শিল্প হচ্ছে চলচ্চিত্র। সায়েন্স থেকে শুরু করে সমস্ত কিছু ওইখানে নেওয়া যায় আর কি। এই যে স্যার আপনি বললেন যে আপনি দেশের বাইরে গিয়েছেন, এরকম তো অনেক দেশে গিয়েছেন কাজের জন্য। আমাদের দেশের ক্রুজিং ছাড়া কোন দেশের খাবার আপনার সবচেয়ে ভালো লেগেছে? খাবার, শোনো, ভালো খাবার তো সবারই ভালো লাগে। জাপানে কিছু খাবার আছে, সব খাবার নয়, সব খাবার ভালো লাগে না। আমি প্রথম যখন শুনেছি যে জাপানি খাবার একেবারে কাঁচা, অমুক তমুক, ভয় পেয়ে গেছি, কিভাবে শামুক এই। কিন্তু গিয়ে আমার ধারণা পাল্টে গেছে। আমি যখন শামুকের স্যুপ খেয়েছি, তখন তো আমার কাছে মনে হয়েছে যে এত অসাধারণ স্যুপ হতে পারে। আমি জিলাপি খুব মনোযোগ দিয়ে বানাচ্ছিলাম, স্যারের গল্প শুনছিলাম, আর স্যারের হারকিপটা যে নাটকের স্যারের যে ক্যারেক্টার ছিল সেটা আমার খুব মনে পড়ছিল। আমরা তো অনুষ্ঠানের শেষে চলে এসেছি। হ্যাঁ আপু, আমাদের জিলাপি রেডি স্যারের জন্য, আপনার জন্য, আমাদের আজকের ইফতারে, এবং আমাদের দর্শকদের জন্য। স্যার, এটা আমরা আজকে ইফতারে অবশ্যই ট্রাই করবো। আমরা মুড়ি দিয়েই খাবো আগের মতো। ঘ্রাণটা তো খুব ভালো আসছে, খুব ভালো আসছে। স্যাফরনের যে স্যাফরন, ঘি সবটা মিলিয়ে। সাথে ঘি আছে। স্যার, আমরা আপনার কাছ থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি, আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি, এবং দর্শকের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।